আপনার শর্তে আমি রাজি আছি। আপনি কাল অফিস থেকে আসার পর আমাকে আর এই বাড়িতে পাবেন না। আপনি আসার আগেই আমি চলে যাব। নিহার চলে যাওয়ার কথা শুনে জয়ের মনে যেন আনন্দে লাড্ডু ফুটতে লাগলো। এই তো সুযোগ, এই কেউ ছোট লোকটাকে বিদায় করার। জয় যেন কিছুতেই এই সুযোগটা হাতছাড়া করতে চায় না। নিহা ওর জীবন থেকে চলে যাবে কথাটা ভাবতেই যেন খুশিতে আকাশ ছুঁয়ে যাচ্ছে, কিন্তু খুশিটা চেপে গিয়ে গম্ভীর কণ্ঠে বলল, শুধু চলে গেলেই তো হবে না, আমার ডিভোর্স চাই। তোর কি বিশ্বাস আছে যে চলে গিয়ে আবার ফিরে আসবি না? তাই আগে ডিভোর্স দিবি, দেন চলে যাবি, অ্যান্ড দেন আমি ড্যাডের অফিসে জয়েন হব। আফটার অল ডিল বলে কথা, একটা সাইন না হলে অন্যটা সাইন কি করে হবে? নিহা তাচ্ছিল্য হাসলো। তাচ্ছিল্যের হাসিটা মুখে বজায় রেখেই বলল, ভয় পাবেন না, আমি যাওয়ার কিছুদিনের মধ্যেই ডিভোর্স পেপার পাঠিয়ে দেব, সাথে সাইনটাও করে দেব। পারলে কালকেই ডিভোর্স পেপারে সাইন করে দিতাম, কিন্তু একদিনের মধ্যে তো আর ডিভোর্স পেপার রেডি করা যায় না। বাবা চাইছেন কাল সকালে নাস্তার টেবিলে যেন আপনি ওনাকে ওনার বিজনেস দেখাশোনা করার কথাটা বলেন। আর আমার মনে হয় আপনি ওনার ইচ্ছেটাকে পায়ে ঠেলে দিবেন না। ওকে, তাহলে ডিল ফাইনাল। নিহা তাচ্ছিল্য হেসে ওয়াশরুমে চলে গেল। জয়ও একরাশ খুশি নিয়ে বিছানায় ধপ্পাস করে শুয়ে পড়ল। অ্যাটলিস্ট এই গেও ছোট লোকটাকে ওর জীবন থেকে দূর করতে পারবে কাল। পরদিন সকালে সবাই ডাইনিংয়ে বসে ব্রেকফাস্ট করছিল। এমন সময় হঠাৎ জয় গলা খাকুড়ি দিয়ে বলে উঠল। অ্যাকচুয়ালি ড্যাড, তোমাকে একটা কথা বলার ছিল। জয়ের কথা শুনে সাথে সাথে নিহা চমকে জয়ের দিকে তাকালো। তার মানে জয় সত্যি সত্যি অফিসে জয়েন করবে? নিহা অধীর আগ্রহ নিয়ে জয়ের দিকে তাকিয়ে রইল জয় কি বলবে তা শোনার জন্য। রায়হান সাহেবও ছেলের কথা শুনে ছেলের দিকে তাকালেন। তবে শায়লা বেগম এবং জেসির কোনো হেলদোল হলো না। ওরা আগের মতোই নিচের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে খাচ্ছে। বল বাবা, কি বলবি? বাবার সম্মতি পেয়ে জয় একটু নড়ে চড়ে বসে শান্ত গলায় বলল, ড্যাড, বলছিলাম কি, তোমার তো বয়স হয়েছে, এখন এই বয়সে এসে তোমার বিজনেস দেখাশোনা করাটা একটু টাফ হয়ে যাচ্ছে না? তোমার এখন বিশ্রাম নেওয়া উচিত। আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আমি তোমার বিজনেসটা দেখাশোনা করব। জয়ের কথাগুলো শুনে রায়হান সাহেব আর নিহা খুশি হলেও শাইলা বেগম আর জেসি দুজনেই যেন আকাশ থেকে পড়ল। জয়ের কথা শুনে মা মেয়ে দুজনেই যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। ওরা ঠিক শুনছে তো, নাকি ঘুমের ঘোরে কোনো স্বপ্ন দেখছে? শায়লা বেগম নিজের অদম্য কৌতূহলটা দমিয়ে রাখতে না পেরে বলেই ফেললেন, জয়, কি বলছিস বাবা তুই এসব? তোর কি মাথা টাকা গেছে? তুই বিজনেস দেখাশোনা করবি মানে তোর এখনো কি বিজনেস সামলানোর বয়স হয়েছে? এখন লাইফটাকে এনজয় করার সময়, আর তুই কি না বিজনেস দেখাশোনা করতে চাইছিস? বাবা, তোর জ্বর টর আসেনি তো আবার? শায়লা বেগমের কথা শুনে মুহূর্তেই রায়হান সাহেবের রাগ উঠে গেল। উনি রেগে কিছু বলতে যাবে তার আগেই জয় হাসি মুখে বলে উঠল, আরে মম, আমার জ্বর টর কিছুই আসেনি, আমি যা বলছি একদম ভেবেই বলছি। অ্যাকচুয়ালি কাল যদি নিহা না বুঝাতো আমায়, তাহলে হয়তো আমি কখনো বুঝতেই পারতাম না এসব। থ্যাঙ্কস নিহা, আমাকে বুঝিয়ে বলার জন্য। নিহার দিকে তাকিয়ে চোখ টিপ মেরে কথাগুলো বলল জয়। নিহা কোনো রিয়াকশন দেখালো না, কারণ সে জানে জয় এসব বাবাকে খুশি করার জন্যই বলছে। আর তাই জয়ের কথা শুনে নিহা খুশি হওয়ার পরিবর্তে তাচ্ছিল্য হাসলো। কত সুন্দর অভিনয় করতে পারে এই মানুষটি। ওকে একটা সত্য ধরিয়ে দিয়ে বাবার সামনে কত সুন্দর প্রশংসা করার নাটক করছে। রায়হান সাহেব ছেলের প্রতি খুশি হলেন, কারণ ওনার ছেলে ওনারই পছন্দ করা মেয়েটাকে অনেক ভালোবাসে। রায়হান সাহেবের মনে যেন একরাশ ভালো লাগা ছুঁয়ে গেল। রায়হান সাহেব খুশি হলেও খুশি হতে পারলেন না শায়লা বেগম। শায়লা বেগম রাগে কটমট করতে করতে রুমে চলে গেলেন, সাথে জেসিও উঠে চলে গেল মায়ের পেছন পেছন। জয় এটা দেখে বাঁকা হাসলো। আর বুঝতে দেরি হলো না মম কেন উঠে চলে গিয়েছে। জয় হাসি মুখে রায়হান সাহেবের দিকে তাকিয়ে নরম গলায় বলল, ড্যাড, আমি একটু মমের সাথে কথা বলে আসছি। মম হয়তো রাগ করেছে আমার সাথে, তুই তো জানোই মম কেমন। আসছি, হ্যাঁ। ওকে। জয় বাবার কথার প্রত্যুত্তরে সৌজন্যসূচক হাসি দিয়ে উপরে চলে গেল, অর্থাৎ মায়ের রুমে চলে গেল। রায়হান সাহেবের মুখে দীপ্তি হাসি টেনে নিহার দিকে তাকালেন। নিহা তখনও ডাইনিংয়ের পাশে দাঁড়িয়ে জয়ের যাওয়ার দিকে তাকিয়েছিল। রায়হান সাহেব হাস্য উজ্জ্বল কণ্ঠে বললেন, নেহা। নিহা দ্রুত চোখ সরিয়ে শ্বশুরের দিকে দৃষ্টি রাখল। মুখে হাসি টেনে বিনীত কণ্ঠে বলল, জি বাবা, বলুন। জানিস মা, আজ আমি অনেক খুশি। অবশেষে জয়ে আমার বিজনেসটার দায়িত্ব নিতে চললো।
আর এসব সম্ভব হয়েছে একমাত্র তোর জন্য। তোকে ধন্যবাদ দিব না, কারণ বাবা হয়ে মেয়েকে ধন্যবাদ দেওয়াটা বেমানান। তুই বরং বল যে তুই আমার কাছ থেকে কি চাস। না বাবা, আমার কিচ্ছু লাগবে না। আপনি বরং আমার জন্য বেশি বেশি দোয়া করিয়েন। আপনার দোয়াই আমার সব। আমার কিচ্ছু চাই না। আপনি খুশি হয়েছেন সেটাই অনেক আমার জন্য। আরে মা, দোয়া তো আমি সবসময় করি, কিন্তু কিছু দেওয়ার সুযোগ তো বারবার আসে না। তাই আজ আমি তোকে কিছু দিতে চাইছি। বল কি চাস তুই? বললাম তো বাবা, আমার কিচ্ছু লাগবে না। আমার সব আছে। আপনি শুধু দোয়া করলেই হবে। আমি সত্যই অনেক ভাগ্যবান রেমা যে তোর মতন একটা মেয়ে পেয়েছি। তোর জন্য আজ আমার ছেলেটা বদলালো। তোর এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না মা, কোনোদিন শোধ করতে পারবো না। মম, এখনও কি রাগ করে আছো আমার উপর? তোমাকে তো সব বললাম এখন কেন আমি ড্যাডের বিজনেসে জয়েন হচ্ছি। আই থিঙ্ক আমার মতো তোমারও খুশি হওয়া উচিত। হ্যাঁ মম, ভাইয়া একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করতেছে। অবশেষে কেউ ছোট লোকটা আমাদের বাড়ি থেকে বিদায় হবে। উফ, শান্তি। জয় মাকে রুমে এসে সব বলার পরেও যখন মায়ের মুখে হাসি ফুটলো না, তখন জেসি কথাগুলো বলল। তো এই ভাই বোনের কথা শুনে শায়লা বেগম ক্ষীণ কণ্ঠস্বরে বলল, সত্যি চলে যাবে ওই ছোট লোকটা, নাকি টপ মেরেছে তোকে? মম, ওকে এতদিনে আমার এইটুকু চেনা হয়ে গেছে যে ও কথার খেলাপ করবে না। আমার বিশ্বাসও যেটা বলছে সেটা রাখবে। ছেলের কথা শুনে মুহূর্তেই শায়লা বেগমের মেঘে ঢাকা মুখটা খুশিতে ঝলমল হয়ে গেল। হেসে ছেলের কাঁধে হাত রেখে বললেন, গ্রেট বাবা, এই না হলে আমার ছেলে। তুই একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস বাবা। আমি তোর সিদ্ধান্তে অনেক বেশি খুশি হয়েছি। এখন যা, তোর জন্য নিচে তোর বাবা বসে আছে। তুই তো এখনো রেডি হসনি, তাড়াতাড়ি রুমে গিয়ে রেডি হয়ে নে। আর হ্যাঁ, ওই ছোট লোকটাকে আরও একবার ওর দেওয়া কথাটা মনে করিয়ে দিবি যাওয়ার আগে। আমি তো আজ সবাইকে ট্রিট দিব খুশিতে। জেসি, রেডি হয়ে নে, আমরা বের হব। জয় কিছু না বলেই মুস্কি হেসে মায়ের রুম থেকে বেরিয়ে আসলো। ড্রয়িং রুমে আসতেই রায়হান সাহেব বলে উঠলেন, কথা হয়েছে মা ছেলের? হ্যাঁ ড্যাড, তুমি 5 মিনিট বসো, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। আফটার অল আজ তোকে সব বুঝিয়ে দিতে হবে তো আমার। আজ তোকে সব বুঝিয়ে দিয়ে কাল থেকে আমি বাড়িতেই থাকবো। গো ফার্স্ট। নেহা মা, তুইও যা, ওর কিছু প্রয়োজন হতে পারে। নেহার অবাক করা প্রশ্ন শুনে রায়হান সাহেব হেসে বললেন। হ্যাঁ জামা। নেহাও আর কোনো উপায় না পেয়ে অগত্য জয়ের পেছন পেছন রুমে গেল। নেহা কি করবে বুঝতে পারছে না, তাই রুমে এসে এক জায়গায় দাঁড়িয়ে রইল। জয় অফিসের জন্য নর্মাল ড্রেস পাল্টে ফর্মাল ড্রেস পরে নিল। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে মাথাটা আশ্রে নিয়ে গলার টাইটা বাঁধতে বাঁধতে নেহার দিকে না তাকিয়েই বলল, কাল কি ডিল হয়েছে মনে আছে তো? নেহা এতক্ষণ ধরে জয়ের দিকে তাকিয়ে জয়ের রেডি হওয়াগুলোই দেখছিল। আসলে জয়কে ফর্মাল ড্রেস আপে এত বেশি সুন্দর লাগছিল যে নেহা সব ভুলে গিয়ে এক দৃষ্টিতে জয়ের দিকে তাকিয়েছিল। আর এতটাই মুগ্ধ হয়ে অন্যমনস্কভাবে তাকিয়েছিল যে জয়ের প্রশ্নটা যেন ওর কানে পৌঁছালোই না। জয় নেহার কোনো উত্তর না পেয়ে গলার টাইটা ঠিক করতে করতে পেছন ঘুরে তাকালো। নেহা তখনও ওর দিকেই তাকিয়ে আছে। জয় কয়েক সেকেন্ড হিয়ার দিকে তাকিয়ে থেকে গলা খাকুড়ি দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, এই যে ম্যাম শুনছেন? জয় কথাটা একটু জোরে বলাতেই নিহাত চমকে উঠল, সাথে সাথে আমতা আমতা করে বলে উঠল, জি বলুন, কিছু বলছিলেন? বলছিলাম যে কাল রাতে কি ডিল হয়েছিল মনে আছে? মুহূর্তেই নেহার বুকটা ধুক করে উঠল। ও তো এতক্ষণ ভুলেই গিয়েছিল যে মানুষটার দিকে সে মুগ্ধ হয়ে তাকিয়েছিল এত সময় ধরে সেই মানুষটা আদৌ ওর নয়। সে তো তাকে বিদায় করতে চায়। মানুষটার ভালোবাসা যে সে কখনোই পাবে না, নিজেকে ঠতষ্ট করে নেহা জবাব দিল, মনে আছে। গুড, তাহলে মনে থাকে যেন। চাইলে এখন থেকে গোছগাছ শুরু করে দিতে পারিস, আমি আসছি। আর হ্যাঁ, গুড বাই। বলেই জয় হেসে রুম থেকে বেরিয়ে গেল। আর নেহা স্তব্ধ হয়ে ঠিক আগের জায়গায় দাঁড়িয়ে রইল। একরাশ শূন্যতা যেন নেহাকে চারপাশ থেকে ঘিরে ধরল। নেহা দিক বেদিক শূন্য হয়ে ধপাস করে খাটে গিয়ে বসে পড়ল। তারপর নিজে নিজেই বিড়বিড় করে আওড়াতে লাগলো, আচ্ছা, আমি কি এমন ভুল করেছিলাম যে আমাকে ভালোবাসা যায় না? কি এমন অন্যায় করেছি যে এই 1 বছরেও ওনার মনে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করতে পারলাম না? ভেবেছিলাম হয়তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। মনে করেছিলাম একদিন না একদিন আমাকে ঠিক বুঝবে, ভালোবাসবে। কিন্তু আমি ভুল ছিলাম। আমি পারলাম না ওনার মনে আমার জন্য ভালোবাসা তৈরি করতে।
পারলাম না ওনার মনে আমার জন্য একটু জায়গা করে নিতে। আসলেই আমি ব্যর্থ। উনি একদম ঠিক বলেছেন, আমি আসলেই ওনার লাইফে থাকার কোনো যোগ্যতা নেই। যেই মেয়ে 1 বছরও স্বামীর মন জয় করতে পারে না, তার আসলে স্বামীর ঘরে থাকাটাই মানায় না। আমি চলে যাব, অনেক দূরে চলে যাব, আর কখনো আর জীবনে ফিরে আসবো না। কথাগুলো বলতে বলতে নিজের অজান্তেই চোখের কোণ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল নিহার। তবে সন্তপনে সে তা মুছেও নিল, আর সে কাঁদবে না। এই চোখের পানিগুলো সে আর বের হতে দিবে না। নিহার নিজেকে সামলে নিয়ে আস্তে আস্তে একটা একটা করে কাপড় গুছানোতে মনোযোগ দিল। এখনই সব গুছিয়ে নেওয়া উচিত, কারণ দুপুরের পরপরই বের হতে হবে, নয়তো ট্রেন মিস হয়ে যাবে। অন্যদিকে রায়হান সাহেব ছেলেকে অফিসে এনে সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। এই বলে যে এখন থেকে জয় অফিসের নতুন এমডি, তাই রায়হান সাহেবের কথায় সবাই জয়কে স্যার বলে সম্বোধন করতে লাগলো। যদিও জয়কে সবাই আগে থেকেই চিনে, কিন্তু অফিসে তেমন আসতো না বলে সবাই স্যার বলে সম্বোধন করতো না, জাস্ট সালাম বিনিময় করেই চলে যেত। আজ প্রথমবারের মতো জয় অফিসে জয়েন করতে এসেছে দেখে রায়হান সাহেব ছেলেকে অফিসে এনে হাসি মুখে সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলেন। এই বলে যে এখন থেকে জয়ই অফিসের নতুন এমডি, তাই রায়হান সাহেবের কথাই সবাই জয়কে স্যার বলে সম্বোধন করতে লাগলো। যদিও জয়কে সবাই আগে থেকেই চেনে, কিন্তু অফিসে তেমন আসতো না বলে স্যার বলে কেউ সম্বোধন করতো না, জাস্ট সালাম বিনিময় করেই চলে যেত। কিন্তু আজ থেকে যেহেতু সেই এই অফিসেরই বস, তাই সবাই স্যার বলেই সালাম বিনিময় করে পরিচয় পর্ব সারতে লাগলো। সবার সাথে পরিচয় পর্ব শেষ হলেই রায়হান সাহেব ছেলেকে নিয়ে কেবিনে গেলেন। তারপর নিজের চেয়ারটার পেছনে গিয়ে দাঁড়িয়ে চেয়ারের হাতলের উপরে 2 হাত রেখে হেসে বললেন, আই বাবা, বসে এখানে। এতদিন এটা আমার আসন ছিল, আজ তোকে এই আসনে তুই বসবি। এখন থেকে এই চেয়ারটা তোর। অবশ্যই আজ তোকে বেশি সময় থাকতে হবে না এইখানে, কারণ আজ প্রথম দিন এসেছিস। আর তাই আজ জাস্ট সব বুঝে নিবি। দিনকাল থেকে পার্সোনালি অফিসে বসবি। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? আই বস। জয় বাবার কথা মতো চেয়ারে গিয়ে বসলো। রায়হান সাহেব এবার টেবিলের উপরে পাশে জয়ের মুখোমুখি চেয়ারে এসে বসলেন। তারপর ছেলের দিকে তাকিয়ে হাস্য উজ্জ্বল কণ্ঠে বললেন, তো এখন কেমন লাগছে? জয় গায়ের কোটটা ঠিক করতে করতে বলল, ভালো ড্যাড, অন্যরকম একটা ফিলিংস হচ্ছে, যেটা আগে কখনো হয়নি। অনেস্টলি স্পিকিং, আই অ্যাম ফিলিং গুড। যাক, ভালোই হলো। তাহলে জানিস আজ আমি কত খুশি তোর উপর। আমি জানতাম তুই একদিন না একদিন বুঝবি, আর আজ সেই দিনটা অবশেষে আসলো। আমি খুব খুশি, আজ খুব খুশি। জয় অবাক হয়ে ওর বাবার দিকে তাকিয়ে রইল। আসলে সে অবাক হয়েছে নাকি মুগ্ধ হয়েছে বাবার আচরণে, সেটাই বুঝতে পারছে না। তবে আজ কেন যেন বাবার মুখে তৃপ্তির যে হাসিটা দেখছে জয়, সেটা সে আজীবন দেখতে চায়। আর এই হাসিটা সম্ভব হয়েছে একমাত্র নিহার জন্য। নিহা না বুঝালে কখনো বুঝতোই না সে। তবে বেশি সময় ভাবলো না সে, সব ভাবনা একপাশে রেখে বাবাকে আশ্বস্ত করে বলল, ড্যাড, আজ থেকে তুমি একদম টেনশন মুক্ত। তোমাকে এইসব বিজনেস ডিল, ক্লায়েন্ট এসব নিয়ে আর টেনশন করতে হবে না। আজ থেকে আমার উপর ছেড়ে দাও সব। ট্রাস্ট মি, তোমাকে আমি নিরাশ করব না। আমাকে যে বিশ্বাস করে নিজের একটু একটু করে গড়ে তোলা বিজনেসটা হাতে তুলে দিয়েছো, আমি সেটার মূল্য রাখবো। আই প্রমিস ড্যাড। রায়হান সাহেব আবারও তৃপ্তি ভরা প্রশস্ত একটা হাসি টেনে নিলেন মুখে। তারপর বাবা ছেলে মিলে বিজনেস সংক্রান্ত কথা বলল ব্যাপক সময় ধরে। রায়হান সাহেব অফিসে সব কিছু বুঝিয়ে দিতে আর জয় সব কিছু বুঝে নিতে নিতে প্রায় 2টা বেজে গেল। জয় বাবা, তোর এখন ছুটি, এখন তুই যেতে পারিস। আজ আর অফিসে আসতে হবে না, কাল থেকে একেবারে আসিস। আজ শুধু তোকে সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্যই আনলাম, নয়তো কাল থেকেই জয়েন হতে বলতাম। বাবার মুখে এমন একটা কথা শুনে জয় অবাক কণ্ঠে বলল, ড্যাড, তোমাদের অফিসে কি দুপুর 2টা বাজে ছুটি দেওয়া হয়? আরে তা হতে যাবে কেন? তাহলে তুমি বলছো যে আমার এখন ছুটি? আরে পাগল ছেলে, এটা তো আমি তোর জন্য বললাম। তুই আজ প্রথম দিন অফিসে জয়েন করলি, তাই তো আমি ছুটি দিয়ে দিলাম। আমি চাই আজ তুই তোর বন্ধু বান্ধবদের সাথে কিছু সময় কাটা, কারণ বিজনেসে ঢুকলে তখন তো তো আর তেমন সময় পাবি না। তখন ওরা বললেও তুই সময় বের করতে পারবি না। অ্যান্ড ডিটেলস ওয়াই আজ আমি নিজ থেকে তোকে সুযোগ দিচ্ছি।
তোর বন্ধু বান্ধবদের সাথে কিছুটা সময় এনজয় কর, গিয়ে এদিকটা আমি সামলে নিব। জয় যেন খুশিতে গদগদ হয়ে গেল। খুশিটা মুখে ফুটিয়ে রেখেই বলল। সত্যি ড্যাড? নিয়ামা, জয় খুশি হয়ে বাবাকে হালকা জড়িয়ে ধরে আসছি বলে বের হয়ে গেল। রায়হান সাহেব ছেলের কাণ্ড দেখে মুচকি হাসলেন। জয় অফিস থেকে বেরিয়ে গাড়িতে এসে বসেই খুশি হয়ে মীরাকে কল দিল, কারণ আজ বাকি সময়টুকু সে মীরার সাথেই কাটাতে চায়। কিন্তু দুর্ভাগ্যবশত বার কয়েক কল দিয়েও কোনো লাভ হলো না। মীরার ফোনে প্রতিবারই রিং হয়ে কেটে যাচ্ছে। অন্য সময় হলে জয় হয়তো রাগ করতো, কিন্তু আজ কেন যেন রাগ হলো না, বরং হাসি মুখে ফোনটা পকেটে ঢুকিয়ে গাড়ি স্টার্ট দিয়ে নিজে নিজেই বলল। এখন আর কল দিব না, একেবারে ওর বাসায় গিয়ে ওকে চমকে দিব। আমি জানি আমাকে এই মুহূর্তে ওর বাসায় দেখলে যতটা না খুশি হবে, তার চেয়েও দ্বিগুণ খুশি হবে ওই নিহার চলে যাওয়া শুনলে। হয়তো খুশিতে আমাকে জড়িয়েও ধরবে। পাগলিটা বরাবরই ইমোশনাল। আমি আসছি মীরা, তোমার জন্য গুড নিউজ নিয়ে আসছি। মিনিট 20 মধ্যেই জয়ের গাড়ি এসে থামলো মীরার ফ্ল্যাটের সামনে। 5 তলা বিশিষ্ট ফ্ল্যাটের 3য় তলায় মীরা একাই থাকে। চাকরির সুবাদে ওকে এখানে একাই থাকতে হয়। পরিবারের সবাই বাড়িতেই থাকে, যদিও জয় মীরাকে অনেকবার বলেছিল যেন ফ্যামিলিকে এখানে নিয়ে আসে। এমন ঢাকা শহরে একটা ফ্ল্যাটে একা একটা মেয়ে থাকা খুবই রিস্ক, কিন্তু মীরা বরাবরই জয়ের কথাকে অগ্রাহ্য করে গিয়েছে। মীরার একটাই কথা, সে একা থাকতে পারবে, আর কিচ্ছু করতে পারবে না কেউ। তাই জয়ও আর কিছু বলে না। তবে জয় খুব কমই এখানে আসে। ওরা বেশিরভাগ বিভিন্ন ক্লাব, হোটেল, ডিস্কো পার্টি এসবেই দেখা করে। আজ খুশির ডোজটা একটু বেশি হওয়ায় জয় সোজা বাসায় চলে এসেছে, কারণ মীরার অফিস দুপুর 12টায় ছুটি হয়ে যায়, আর বাকিটার সময় সে রুমে বসেই কাটায়। তবে রুমে একেবারে বসে থাকে তাও কিন্তু নয়। জয়কে বলেছিল একবার অবসর সময়ে নাকি সে আউটসোর্সিং করে, তাই তো এত দামে ফ্ল্যাটে থাকার জন্য টাকার অভাব পড়ে না। জয় লিফটে করে সোজা 3rd ফ্লোরে চলে আসলো। তারপর মীরা রুমের সামনে দাঁড়িয়ে দরজায় চাপড় দেওয়ার জন্য হাত দিতেই দরজাটা হালকা খুলে গেল। তার মানে দরজা আনলক। জয় একটু অবাক হলো। মীরা দরজা নক না করে ভেতরে বসে আছে। এই মেয়েটাও না? আচ্ছা, ওর কি ডর ভয় নেই? এমন একা একটা ফ্ল্যাটে দরজা খোলা রাখার মানে হয়? দরজাটা লক করতেও কি মনে থাকে না? যত সব। আজ ওকে এই বিষয়ে সাবধান করতেই হবে, নয়তো না জানি কখন কি অঘটন ঘটে যায়। আজ এর একটা বিহিত করতেই হবে। কথাগুলো নিচে নিচে বলে জয় যেই না দরজাটা সরিয়ে ভেতরে ঢুকলো, তখনই কিছু আপত্তিকর কথা আর হাসির আওয়াজ শুনে জয়ের পা চোরা সেখানেই থেমে গেল। শিহাব, তুমি কিন্তু দিন দিন ভারী অসভ্য হয়ে যাচ্ছ। এতটা ডেসপারেট হও কেন বলো তো? প্রতিদিন 3 ঘন্টা করে সময় দেওয়ার পরেও কি তোমার মন ভরে না? ও জান, তুমি বোঝো না কেন বলো তো? তোমাকে কাছে পেলে যে আর ছাড়তে ইচ্ছে করে না। তোমাকে কি করে বোঝায় যে তোমাকে 3 ঘন্টা সময়ের জন্য কাছে পেয়ে আবার পোষায় না? মীরার সাথে একটা ছেলের কণ্ঠ শোনা যাচ্ছে। জয়ের বুঝতে দেরি হলো না, কথাগুলো বেডরুম থেকেই আসছে। মুহূর্তেই যেন রাগে জয়ের চোখ মুখ রক্তবর্ণ ধারণ করলো। এক মুহূর্তেও দাঁড়িয়ে না থেকে গত পায়ে এগিয়ে গিয়ে মীরার বেডরুমের দরজাটা ধাক্কা দিয়ে খুলে ফেললো। দরজা খুলে সামনে তাকাতেই জয় যেন 440 ভোল্টের শক খেলো। মীরাকে সে এই অবস্থায় দেখবে সেটা কখনো কল্পনাও করেনি। মীরা কিনা ওকে ধোকা দিল। জয় নিজের চোখকে বেশিক্ষণ সেদিকে ধরে রাখতে পারল না। দ্রুত চোখটা নিচের দিকে নামিয়ে নিল। নিচের দিকে তাকিয়ে ঝাঝালো কণ্ঠে বলল, বাহ, আজকাল তাহলে আউটসোর্সিংয়ের নামে রুম ডেটও হয়? হঠাৎ করে আওয়াজ কানে আসতেই মীরা আর শিহাব দুজনেই চমকে দরজার দিকে তাকালো। আর জয়কে দেখতে পেয়ে দুজনেই যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। জয় নিচের দিকে তাকিয়ে আছে। মীরার মুখ থেকে অস্ফুট স্বরে বের হলো, জয়। জয় এই মুহূর্তে এখানে আসবে সেটা মীরা বা শিহাব কেউ যেন কল্পনাও করেনি। জয়কে দেখে দ্রুত দুজনে অপ্রস্তুত হয়ে সেই অপ্রীতিকর অবস্থা থেকে উঠে নিজেদের সামলাতে ব্যস্ত হয়ে পড়ল। আর মিনিটের মধ্যে দুজন নিজেকে আবৃত করে নিল। মীরা গুটি গুটি পায়ে জয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে আমতা আমতা করে বলল, জয়, তুমি এই সময় এখানে? কেন, ডিস্টার্ব করলাম নাকি? আসলে কি বলো তো, ভুলটা আমার নয়, ভুলটা তোমাদেরই। এমন প্রাইভেট টাইম স্পেন্ড করার সময় দরজাটা অ্যাটলিস্ট বন্ধ রাখতে পারতে। আমি তাহলে আর এসব দেখতাম না। জয়, আসলে সব নিজের কানেই শুনলাম, আর কিছু বলার দরকার নেই। আমার ভাবতেই ঘৃণা হচ্ছে যে আমি তোর মতো একটা মেয়েকে ভালোবেসেছিলাম। ছি মীরা, ছি। তুই এতটা
লেম মাইন্ডের আমার আগে জানা ছিল না। আমি যদি আগে জানতাম তুই এমন নিচু স্বভাবের, তাহলে তোকে ভালোবাসা তো দূর, তোর সাথে কখনো কথাই বলতাম না। তোর মতো মেয়েরা তো কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতাই রাখিস না। সাথে সাথে মীরা তাচ্ছিল্য হেসে উঠল। তাচ্ছিল্য হেসে বলল, আরে তুই আমাকে কি ভালোবাসবি? আমি তো তোকে ভালোবাসি না। তোর মতো ছেলেকে কে ভালোবাসবে? হ্যাঁ, তোকে তো প্লে বয় বললেও ভুল হবে না। তোর তো একটা দিয়ে হয় না, তোর ঘরে একজন লাগে, আবার বাইরে একজন লাগে। তুই তো হেভি মাল রে। তুই কি মনে করেছিস তোর সাথে দেখা করি, কথা বলি, পার্টি ক্লাব এসবে যাই বলে তোকে আমি ভালোবাসি? তাহলে বলবো তুই ভুল ভাবছিস, কারণ আমি নিহার মতো অতটাও বোকা নয় যে নিজের স্বামীকে অন্য কারো হাতে তুলে দিব। আমি অতটাও মহৎ নয়। আমি তো জাস্ট তোর সম্পত্তির জন্য তোর সাথে ভালোবাসার অভিনয় করতাম। ভেবেছিলাম তোকে কোনো রকম বিয়েটা করে তোর সব সম্পত্তি নিজের নামে করে নিব, কিন্তু তুই তো আমাকে বিয়েও করবি না, আর তোর সম্পত্তিও আমি আর এই জন্মে পাবো না। তাই ভাবলাম তোর জন্য আর অপেক্ষা না করে নিজের লাইফটা এবার সেটেল করে নেই। তুই কি মনে করেছিস হ্যাঁ, তুই বিয়ে করে বউ নিয়ে রাত কাটাবি আর আমি তোর অপেক্ষায় সন্ন্যাসী হয়ে বসে থাকবো? আহা, সেটা মোটেও না। তুই যেমন বিয়ে করে নিজের সুখটা খুঁজে নিয়েছিস, তেমন আমিও আমার সুখটা খুঁজে নিলাম। হিসাব বরাবর। তোর জন্য শুধু শুধু। বাকি কথা আর শেষ করতে পারল না মীরা। তার আগেই জয় সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল মীরার গালে। জয়ের শক্ত হাতে চড় খেয়ে মীরা গালে হাত দিয়ে হা হয়ে তাকিয়ে রইল জয়ের দিকে। ওর যেন বিশ্বাসই হচ্ছে না জয় ওকে থাপ্পড় দিয়েছে। ব্যাস, অনেক হয়েছে তোর লেকচার শোনা। আর না, তুই কি ভেবেছিস তুই বলবি আর আমি কাপুরুষের মতো চুপচাপ শুনে চলে যাব? তা তো হবে না। এতক্ষণ তুই বলেছিস, এখন আমি বলবো। আরে তুই কাকে প্লে বয় বলছিস? হ্যাঁ, যে তোকে পাগলের মতো ভালোবাসতো তাকে? নাকি যে তোর পথ চেয়ে এখনো বিয়ে হওয়ার 1 বছর পরেও নিজের স্ত্রীকে ছুঁয়ে পর্যন্ত দেখেনি তাকে? তোর জন্য, শুধু তোর জন্য আমি আজ পর্যন্ত নেহাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেইনি। শুধু তোকে ভালোবাসি বলে আমি ওকে স্ত্রীর অধিকার দেইনি, যে আমি এক ঘরে থেকেও নিজের স্ত্রীকে স্পর্শ করে দেখিনি আজ পর্যন্ত। তুই তাকে প্লে বয় বলছিস? আরে আমি তো তোর জন্য সব ছেড়ে দিতে রাজি ছিলাম, আর তুই কিনা আমাকেই প্লে বয় বানিয়ে দিলি। বাহ বাবা বাহ, তুই তো পারিসও বটে। তোদের মতো মেয়েরা আসলে সব করতে পারে। তুই নিজেই তো আস্ত একটা প্লে গার্ল, তাই আমাকেও তোর মতো ধরে নিয়েছিলি। বাট আফসোস, তুই খুব বড় ভুল করলি। তবে একটা জিনিস ভালোই হয়েছে, আর সেটা হলো তোকে আমি চিনতে পেরেছি। তোদের মতো মেয়েদেরকে আসলে শুধু বিছানা পর্যন্তই নেওয়া যায়, ভালোবাসা টাসা এসব তোদের জন্য না। তোরা তো পুরুষদের টাকা আর শরীরই চিনিস, তোদের কাছে তো ভালোবাসার কোনো মূল্য নেই। তুই বলেছিলি না আমার সম্পত্তির জন্য আমার সাথে ভালোবাসার অভিনয় করেছিলি? তা তোকে আর করতে হবে না, কারণ আজ থেকে না আমি তোকে চিনি আর না তুই আমাকে চিনবি। আসছি, গুড বাই। কথাগুলো বলে জয় আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। দ্রুত পায়ে মীরার বাসা থেকে বেরিয়ে গেল। আর মীরা সেখানেই থা হয়ে দাঁড়িয়ে রইল। আসলে কিছু সময়ের মধ্যে ওর সাথে কি হয়ে গেছে সেটা বুঝতে পারছে না সে। সব কিছু মাথায় আসতেই ধপ করে বিছানায় বসে পড়ল মীরা। রাগের বশে জয়কে সব বলে দিয়ে খুব বড় যে ভুল করেছে সেটা মীরা বুঝতে পারছে। জয়কে এভাবে সব বলে দেওয়া উচিত হয়নি। মীরাকে ধপ করে বসে পড়তে দেখে শিহাব চিন্তিত কণ্ঠে বলল, মীরা, ঠিক আছো তুমি? আমার সব শেষ হয়ে গেছে শিহাব, সব শেষ হয়ে গেছে। মানে? মানে হলো আমি রাগের বশে আমার খারাপ উদ্দেশ্যের কথা জয়কে বলে দিয়ে অনেক বড় ভুল করেছি। আমি নিশ্চিত জয় আমাকে জেলের ভাত না খাইয়ে ছাড়বে না। তাহলে এখন কি করতে চাও? কাটা উপড়ে ফেলো। মানে তুমি যা বলছো ভেবে বলছো তো? আমি একদম ভেবে চিন্তে বলছি। গো ফাস্ট, চলো আমিও যাব তোমার সাথে। এইভাবে দিনের বেলায় নাইটি পরে বের হবে তুমি? লোকে কি বলবে? গাড়ি তো এনেছো নিশ্চয়ই? হ্যাঁ, এনেছি। তাহলে বেশি বক বক না করে তাড়াতাড়ি চলো, নয়তো পাখি ফুরুত করে উড়ে যাবে। বলে দুজনেই দ্রুত বাসা থেকে বেরিয়ে পড়ল। মামা, আর কতক্ষণ লাগবে ট্রেন ছাড়তে? প্রায় আধা ঘন্টা ধরে সিটে বসে আছি। 3:30টায় ছাড়বে বলে 4টা বাজতেছে, এখনও তো ছাড়ার নামগন্ধও নেই। ট্রেনে জানালার পাশে একটা সিটে বসে বিরক্ত হয়ে কথাগুলো বলল নিহা। পাশে একজন বয়স্ক মহিলা বসেছেন। বয়স হবে হয়তো 50-এর ঊর্ধ্বে। ট্রেনের টিকিট কালেক্টর যখন বয়স্ক মহিলাটির থেকে টিকিট কালেক্ট করতে আসলো তখনই কালেক্টরকে কথাগুলো বলল নিহা।
নিহার আসলেই খুব বিরক্ত লাগছে। 4টা বাজতেছে আর এখনও ট্রেন ছাড়ছে না। এত দেরিতে ট্রেন ছাড়লে সে বাড়িতে যেতে যেতে তো রাত 10টা বাজবে। আসলে ট্রেনের এই একটা সমস্যা, আগে যদি টিকিট না কেটে রাখা হয় তাহলে বোঝা যাবে কত ধানে কত চাল। কালেক্টর কিছু না বলেই চলে গেল। হয়তো উনি নিজেও জানেন না ট্রেন কখন ছাড়বে। নেহা বিরক্ত নিয়ে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে নিল। আর তখনই হঠাৎ করে নেহার পার্সে থাকা মোবাইল ফোনটি হনহনিয়ে বেঁচে উঠল। এই সময় কল আসবে নেহা সেটা আশা করেনি। আর তার চেয়েও বড় কথা হলো, ও যে কখন ভুল করে মোবাইলটা পার্সে নিয়েছে সেটাও জানে না। মনে থাকলে হয়তো ফোনটা কখনোই নিত না। নেহা সোজা হয়ে বসে পার্স থেকে মোবাইলটা বের করতে করতে বিরক্ত হয়ে বলল, এই সময় আবার কে কল করেছে? কেন যে ভুল করে মোবাইলটা আনতে গেলাম? নেহা এসব বিড়বিড় করতে করতে মোবাইলটা চোখের সামনে এনে ধরলো। আর সাথে সাথে হাতটা অটোমেটিক মুখে চলে গেল, কারণ কলটা আর কারো নয়, রায়হান সাহেবের। এ কি, এ সময় বাবার ফোন? বাবা আবার কল দিচ্ছে কেন? কি করব এখন? কল কি রিসিভ করব নাকি করব না? কল রিসিভ না করলে তো আবার বাবা কষ্ট পাবে। আর তাছাড়া জরুরি কোনো প্রয়োজনেও তো কল দিতে পারে। কথাগুলো নিজের মনে আওড়াতে আওড়াতে এর মধ্যেই 2বার রিং হয়ে কেটে গেল। 3য়বার রিং হতে নেহা চিন্তিত হয়ে গেল। আচ্ছা, কলটা কি রিসিভ করা উচিত? এতবার কল দেওয়ার নিশ্চয়ই কোনো কারণ আছে, নয়তো বাবা তো কখনো এতটা কল একসাথে দেয় না। না, কলটা রিসিভ করেই ফেলি, যদি বিশেষ কোনো কারণে কল করে থাকে। নেহা এসব ভেবে ফোনটা রিসিভ করে কানের কাছে ধরল। নেহা কিছু বলে ওঠার আগেই ওপাশ থেকে কান্না মিশ্রিত কণ্ঠে ভেসে আসলো, তোরা এখন এই সিটি হসপিটালে চলে আয়। জয় অ্যাক্সিডেন্ট করেছে। শাইলা আর জেসিকাকেও বল। আমি ওদেরকে কল দিচ্ছি কিন্তু পাচ্ছি না, তাড়াতাড়ি আয় মা। এতটুকু বলেই রায়হান সাহেব কলটা কেটে দিলেন। নেহা কিছু বলার সুযোগ পর্যন্ত পেল না। নেহার যেন মুহূর্তেই পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আর এক মুহূর্তেও সিটে বসে না থেকে দিক বেদিক শূন্য হয়ে দৌড়ে ট্রেন থেকে নেমে পড়ল সে। ভেতরে যে ওর লাগেজ ফেলে এসেছে সেটা যেন খেয়ালই নেই। ওর মনে এখন শুধু একটাই চিন্তা, আর সেটা হলো ওর হসপিটালে পৌঁছাতে হবে যে করেই হোক। নিহার এমন পাগলের মতো দৌড়ে বের হওয়া দেখে সবাই হাঁ করে তাকিয়ে আছে ওর দিকে, কিন্তু নিহার সেদিকে কোনো খেয়াল নেই। কোনো মতে দৌড়ে গিয়ে একটা সিএনজি ধরে উঠে বসলো নেহা। উদ্দেশ্য তার সিটি হসপিটাল। চিন্তায় যেন মাথা ফেটে যাচ্ছে। ড্রাইভারকে বারবার তাড়া দিচ্ছে গাড়ি স্পিডে চালানোর জন্য, কিন্তু পথ যেন শেষই হচ্ছে না। মামা একটু আস্তে চালান না। ড্রাইভার সামনের লুকিং গ্লাস দিয়ে নেহাকে একবার ভালো করে দেখে নিয়ে গাড়ির স্পিড আরও একটু বাড়িয়ে দিল। ড্রাইভারও হয়তো নেহার অস্থিরতা বুঝতে পেরেছে। প্রায় আধা ঘন্টা পর নেহা সিএনজি এসে থামলো হসপিটালের সামনে। সিএনজিটা ভাড়াটা কোনো মতে বুঝিয়ে তাড়াহুড়া করে ফাঁকা মস্তিষ্ক নিয়ে দৌড় দিল হসপিটালের দিকে। হয়তো জায়গাটা হসপিটাল হওয়ায় নেহার দৌড়ে যাওয়ার দিকে কারো কোনো খেয়াল নেই, কারণ এখানে সবাই নিজেদের চিন্তা নিয়ে ব্যস্ত। অন্য কারোর দিকে তাকানোর সময় কোথায়? নেহা রিসিপশন লিস্টের কাছে এসে কোনো মতে হাঁপাতে হাঁপাতে তাড়াহুড়া কণ্ঠে জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি মিস, মিস্টার জয় মাহমুদের কেবিন কোন রুমে জানাবেন প্লিজ? রিসেপশন লিস্ট সৌজন্য সূচক হাসি দিয়ে একটা ফাইল দেখে বিনীত কণ্ঠে বলল, নেহা আর 1 মিনিটও সময় ব্যয় না করে দৌড় দিল সেদিকে। ইমার্জেন্সি রুমের সামনে চিন্তিত মুখ নিয়ে গলির এপাশ থেকে ওপাশে পায়চারি করছে রায়হান সাহেব। ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে উনি কতটা টেনশনে আছেন। আর টেনশন হবে নাই বা কেন? ওনার একমাত্র সন্তান আজ মৃত্যুর সাথে লড়াই করছে। টেনশন তো হওয়ারই কথা। রায়হান সাহেবের পুরো মস্তিষ্ক যেন ফাঁকা হয়ে আছে। বাবা! হঠাৎ পরিচিত কণ্ঠ শুনে রায়হান সাহেব চমকে তাকালেন। নেহা এসেছে। রায়হান সাহেবের চোখে আপনা আপনি জল এসে গেল। ধরা গলায় বললেন, আসছিস মা? হ্যাঁ বাবা। বাবা, এসব কি করে হলো ওনার? রায়হান সাহেব ভেজা গলায় বললেন। নেহা এবার দৌড়ে দরজার কাছে গেল। দরজার থাই গ্লাস ভেদ করে জয়কে স্পষ্ট দেখা যাচ্ছে। বেডে শুয়ে থাকা নিস্তেজ মানুষটিকে দেখে নেহার ভেতরটা কেঁপে উঠল। সাদা ধপধপে বেডশিট বিছানো বেডে সারা শরীরে ব্যান্ডেজ নিয়ে নিথর হয়ে শুয়ে আছে জয়। দেখেই বোঝা যাচ্ছে সেন্স নেই। পাশে দাঁড়িয়ে একজন ডক্টর স্যালাইনের ভেতরে একটা সিরিজ পুশ করছে, সম্ভবত মেডিসিন প্রবেশ করাচ্ছে। আর তার পাশে আরও কয়েকজন ডাক্তার দাঁড়িয়ে আছে। নেহার পুরো দুনিয়া যেন থমকে গেল। যত যাই হোক, এই মানুষটা তো ওর স্বামী। নেহার চোখ থেকে দুপোটা জল গড়িয়ে পড়ল নিজের অজান্তেই। নেহা মনে মনে শুধু একটা দোয়াই করছে, মানুষটির যেন কিছু না হয়, আল্লাহ যেন জয়কে তাড়াতাড়ি ভালো করে দেয়।
নিহা যেন আর দাঁড়িয়ে থাকতে পারল না সেখানে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখে জল মুছে নিয়ে ফাঁকা মস্তিষ্ক নিয়ে সেখানে রাখা একটা টুলে গিয়ে ধপ করে বসে পড়ল। মন মস্তিষ্ক জুড়ে শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো জয়ের কিছু হয়ে গেলে ওর কি হবে। হ্যাঁ, এটা ঠিক যে জয় ওকে ভালোবাসে না, এমনকি ওকে স্ত্রী হিসাবেও মানে না, কিন্তু তারও সে তো ওর স্বামী। মানুষটা না থাকলে তো ওর সব কিছু উল্টাপাল্টা হয়ে যাবে, কারণ আমাদের সমাজে বিবাহিত মেয়েদের মূল্য তখনই থাকে যখন ওর স্বামী থাকে, আর যখন স্বামী নামক মানুষটির অনুপস্থিতি ঘটে তাহলে মেয়েটার আর কোনো মূল্যই থাকে না। স্বামী নামক মানুষটি ওকে ভালোবাসলো কি বাসলো না, স্ত্রী হিসাবে মানলো কি মানলো না, সেদিকে কারো কোনো ভ্রুক্ষেপ থাকে না, শুধু স্বামীটা বেঁচে আছে কিনা সেটাই দেখে। নিহা যখন ভাবনার অতুল সাগরে ডুবন্ত, তখনই চেঁচামেচির আওয়াজ নিহার ধ্যান ভাঙে। ভাবনার সুতো ছিঁড়ে তাকিয়ে দেখে শাশুড়ি আর ননদ এসেছে। শায়লা বেগম তো রীতিমতো পুরো হসপিটাল মাথায় তুলে ফেলেছে। ডক্টর ডক্টর, আমার ছেলেকে এতক্ষণ ধরে ইমার্জেন্সি রুমে রেখেছেন কেন? আপনারা কি ট্রিটমেন্ট করছেন যে একটা সামান্য অ্যাক্সিডেন্ট হওয়া রোগীকে এখনও ইমার্জেন্সি রুম থেকে বের করে নর্মাল বেডে দিতে পারছে না? আপনারা কি ঘাস কাটছেন? আমি বলে দিচ্ছি, আমার ছেলের যদি ঠিক না হয় তাহলে পুরো হসপিটালকে আমি হেল করে দিব। সবকটা ডাক্তারকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। নিহা আস্তে আস্তে উঠে দাঁড়ালো। শায়লা বেগমকে কিছু বলার সাহস নেই ওর, তাই সেখানেই দাঁড়িয়ে আছে। রায়হান সাহেব স্ত্রীর চেঁচামেচিতে আতঙ্কিত হয়ে স্ত্রীকে ধমক দিয়ে বলে উঠলেন, জয়কে হসপিটালে নিয়ে এসেছে, এর থেকে বেশি কিছু জানি না আমি। শায়লা কি করছোটা কি? এমন চিল্লানোর মানে কি? গত 2 ঘন্টা ধরে কোনো খবরও ছিল না তোমাদের মা মেয়ের, আর এখন আসছো দরদ দেখাতে? পুরো হসপিটালের মাথায় তুলছো কেন? আসছে এতক্ষণে আর দেখাতে দেখাতে। তুমি তো মারামের কলঙ্ক। ছেলের বিপদে যাকে ফোন করেও পাওয়া যায় না, সে আসছে ডাক্তারের হসপিটালের বিচার করতে। ড্যাড, মমকে বকো না। আসলে আমি আমার আর মমের ফোনটা সাইলেন্ট করে রেখেছিলাম, তাই বুঝতে পারিনি। মেয়ের কথায় রায়হান সাহেব আরও রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, চুপ করো ইডিয়েট, তোকে আমার মেয়ে বলতে লজ্জা হচ্ছে। হয়েছিস তো আজ তো মায়ের মতো, যেমন মা তার তেমন মেয়ে। অকর্মর ঠেকি কোথাকার, 1000 বার কল দিয়েও পাওয়া যায় না, আরও আসছে বড় মুখ করে বলতে মোবাইলটা সাইলেন্ট ছিল। এইটা বলো না যে কল রিসিভ করার সময় হয়নি। তোদের থেকে তো নেহা অনেক ভালো, ওর কাছে অন্তত আমার সকলের মূল্য আছে। কল দেওয়ার সাথে সাথে ছুটে এসেছে, আর তোদের কাছে তো আমার কলের কোনো মূল্য নেই। রায়হান সাহেবের কথা শুনে শায়লা বেগম আর জেসি দুজনেই অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। ওদের মনে একটাই প্রশ্ন, নিহা এসেছে মানে? নিহার তো চলে যাওয়ার কথা ছিল, তাহলে কি ও যায়নি? দুজনেই অবাক হয়ে পাশে তাকাতেই নিহাকে দেখে মা মেয়ে দুজনের মাথায় বাস পড়ল। সত্যি এই ছোট লোকটা গেল না? তবে এখন কিছু বলা যাবে না, কারণ এখন রায়হান সাহেব আছে। সময় হলে ওর বিষয়টা দেখা যাবে। শায়লা বেগম নিহার দিক থেকে চোখ সরিয়ে আবারও স্বামীর দিকে তাকালেন, তারপর রাগী কণ্ঠে বললেন, তোমার মাথা কি ঠিক আছে? তুমি ওই গেও ছোট লোকটার সাথে আমাদের কম্পেয়ার করছো? হাউ ফানি! তোমার মন মানসিকতা এখনো কি গ্রামে রয়ে গেল, তাই না? যত সব। শাইলা, তোমরা আসলে এখনো মানুষ হতে পারলে না। আমার ছেলেটা মৃত্যুর সাথে লড়াই করছে, আর তুমি আছো কম্পেয়ার নিয়ে। সত্যই তোমরা পারো বটে, হসপিটালে এসেও এমন কথা বলতে শুধু তোমাদের মতো মানুষেরাই পারে। এক্সকিউজ মি, তুমি হয়তো ভুলে যাচ্ছ আমার ছেলে আজ এই অবস্থার জন্য শুধু ওই গেও ছোট লোকটার কারণে। তোমার সকল মেয়ের জন্য কিন্তু আজ আমার ছেলের এমন অবস্থা। আমি কিন্তু বলে দিচ্ছি, যদি আমার ছেলের কিচ্ছু হয় ওকে আমি কিন্তু ছাড়বো না। রায়হান সাহেব আর শায়লা বেগম যখন নিজেদের কথা কাটাকাটি নিয়ে ব্যস্ত, তখনই এমার্জেন্সি রুমের ভেতর থেকে ডাক্তার বেরিয়ে আসলো। ডাক্তারকে বেরিয়ে আসতে দেখে রায়হান সাহেব আর শায়লা বেগম নিজেদের তর্ক থামিয়ে ডাক্তারের সামনে গিয়ে দাঁড়ালো। সাথে নিহা আর জেসিও গেল। রায়হান সাহেব বিনীত কণ্ঠে ডক্টর বললেন, জয় কেমন আছে এখন? আমরা কি ওর সাথে দেখা করতে পারবো একবার? আমার ছেলেটা ঠিক হয়ে যাবে তো? এখন কি অবস্থা ওর? রায়হান সাহেবের অস্থিরতা হয়তো ডাক্তার বুঝতে পেরেছেন, তাই তো রায়হান সাহেবের কাঁধে হালকা করে হাত রেখে চোখে চোখ রাখলেন, তারপর নরম গলায় বললেন, দেখুন রায়হান সাহেব, আমি জানি
আপনি আপনার ছেলের জন্য চিন্তিত, কিন্তু সব কিছু তো আর ডাক্তারদের হাতে থাকে না, তাই না? উপরওয়ালা বলেও তো কেউ একজন আছে যার হুকুম ছিল নির্ধারিত। মানে কি বলতে চান আপনি? দেখুন, আপনার ছেলে অনেক গুরুতর ইনজুর হয়েছে। ওনার মাথাটা ভারী কোনো বস্তুর সাথে বাড়ি খাওয়ায় মাথার ইন্টারনাল ইনজুর না হলেও বেশ রক্তক্ষরণ হয়েছে, যার ফলে এখনও ওনার সেন্স আসেনি। তবে আমরা ইঞ্জেকশন দিয়েছি সেন্স আসার। কিন্তু কিন্তু কি ডক্টর? আসলে আমরা আপনাদের আশা দিতে পারছি না ওনার সেন্স আসা নিয়ে, কারণ ওনার মাথার আঘাতটা এত জোরে লেগেছে যে মাথায় প্রচুর ব্লিডিং হয়েছে, যার ফলে ওনার সেন্স আসা না আসা নিয়ে ডাউট আছে। যদি 24 ঘন্টার মধ্যে সেন্স না আসে তাহলে আমাদের হাতে কিছু করার থাকবে না, সবটাই এখন উপরওয়ালার হাতে। ডাক্তারের কথা শুনে রায়হান সাহেব সহ উপস্থিত সবাই যেন এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল। সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। না, এটা কিছুতেই হতে পারে না। শায়লা বেগম যেন ছেলের অবস্থার কথা শুনে পাকরুদ্ধ হয়ে গেলেন। উনি যেমনই হোক, ছেলেটা যে ওনার কলিজার টুকরো সেটার কোনো সন্দেহ নেই। উনি ভাবতেও পারেনি এমন একটা দিন দেখতে হবে। উনি যত রাগী আর বদমেজাজি হোক, ওনার ছেলে মেয়ে দুটোই যেন ওনার আলাদা একটা পৃথিবী। আর সেই ছেলেরই এমন কিছু হবে শায়লা বেগম সেটা স্বপ্নেও ভাবেনি। আর নিহা, সে তো ঠায় দাঁড়িয়ে আছে, হয়তো অতিরিক্ত শোকে পাথর হয়ে গেছে। শায়লা বেগম যেন চুপ থাকতে পারলেন না আর চাচালো কণ্ঠে ডাক্তারকে বলে উঠলেন, ডক্টর, কি বলছেন কি আপনি? আপনি জানেন আপনি কি বলছেন? আপনারা কেমন ডাক্তার, হ্যাঁ? যে একটা সামান্য অ্যাক্সিডেন্টের রুগীকে বাঁচাতে পারবেন না বলছেন? শুনুন, আমার ছেলেকে তাড়াতাড়ি সুস্থ করে তুলুন। যত টাকা লাগে আমি দিব, তবু আমার ছেলেকে সুস্থ চাই। আর যদি আমার ছেলের কিছু হয় তাহলে পুরো হাসপাতাল আমি হেল করে দিব, আর আপনাদের সবাইকে জেলের ভাত খাওয়াবো। মাইন্ড ইট। দেখুন ম্যাম, আমাদের তো এই ক্ষেত্রে কিছু করার নেই, তাই না? সব কিছু তো আর টাকা দিয়ে হয় না। টাকা দিয়ে যদি সব হতো তাহলে মানুষ টাকা দিয়ে আগে নিজের হায়াতটা বাড়িয়ে নিত, যাতে মরতে না হয়। আরেকটা কথা, আপনি যেটাকে একটা সামান্য অ্যাক্সিডেন্ট বলছেন সেটা কিন্তু একদম সামান্য নয়। ওনার মাথার আরেকটা পর্দা ফাটলেই কিন্তু ওনাকে বাঁচানো যেত না। ওনাকে বাঁচানো যেত না। তার মানে বুঝতেই পারছেন আঘাতটা কেমন লেগেছে। ওনার সেন্স ফেরা আর নেয়া ফেরা সব উপরওয়ালার হাতে। সৃষ্টিকর্তাকে স্মরণ করুন যেন উনি আপনার ছেলেকে সুস্থ করে দেন। তবে আরেকটা কথা, ওনার সেন্স ফিরলেও ওনার শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হওয়ায়, বিশেষ করে ডান হাত আর ডান পাতে বেশি আঘাত লাগায় উনি বেঁচে থেকেও মৃতপ্রায় হয়ে থাকবেন। মানে? রায়হান সাহেবের কণ্ঠে উদ্বিগ্নতা। মানে হলো উনি সুস্থ হলেও কখনো হাঁটতে পারবেন কিনা সেটা নিশ্চিত না। ওনার পা দুটো মারাত্মকভাবে ইনজুর হওয়ায় উনি কখনো হাঁটতে পারবেন কিনা সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। সব সময় শুয়ে বসেই কাটাতে হবে। তবে আল্লাহ চাইলে তো অসম্ভবও সম্ভব হয়। তাই আমরা পুরোপুরি কোনো কিছু নিশ্চিতভাবে বলতে পারছি না, কারণ আল্লাহ চাইলে উনি সুস্থ হতেও পারেন। তবে আমরা কোনো গ্যারান্টি দিতে পারছি না, কারণ আমাদের ডাক্তারি নলেজ থেকে যেটুকু বুঝতে পারলাম তার দ্বারা মনে হচ্ছে উনি আজীবন এভাবেই থাকবেন। বিছানায় শুয়ে থেকেই কাটাতে হবে। তবে আবারও বলছি, উপরওয়ালা চাইলে কিন্তু সব কিছু সম্ভব। এখন আপাতত সেন্স আসার জন্য দোয়া করুন। আমি আসছি। আচ্ছা, আমরা কি ওর সাথে একবার দেখা করতে পারবো? ডাক্তার যেতে গিয়েও থেমে গেল রায়হান সাহেবের প্রশ্নে। হতাশার হাসি এসে বলল, উনি এখন সেন্সলেস, আর এই মুহূর্তে ভিতরে কেউ অ্যালাউ নয়। আপনারা ওনার সেন্স ফিরে আসার পর ওনার সাথে দেখা করতে পারবেন, কারণ এখন ওনাকে অবজারভেশনে রাখা হয়েছে আর সেখানে কেউ প্রবেশ করার পারমিশন নেই। সো ধৈর্য ধরুন। বলেই ডক্টর সেখান থেকে চলে গেলেন। আর রায়হান সাহেব সহ বাকি সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সবাই যেন বিশ্বাসই হচ্ছে না আজকের এই দিনটা দেখতে হবে। সবার বুকের ভেতর অজানা একটা ভয় এসে ভিড় জমিয়েছে। জয়ের কিছু হবে না তো? জয়ের সেন্স ফিরে আসবে তো? শায়লা বেগম তো রীতিমতো নেহাকে যা নয় তাই বলতে লাগলো। ওনার একটাই কথা যে নেহার জন্য আজ জয়ের এই অবস্থা। ও যদি জয়কে অফিসে যেতে না বলতো, আর জয় যদি আজ অফিস না যেত, তাহলে এমন একটা ঘটনা কখনোই ঘটতো না। নেহাও কিছু না বলে পাথরের মতো নীরবে সব শুনে গেছে। কারণ ওরও মনে হচ্ছে ওর কারণেই আজ জয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। জয়ের অ্যাক্সিডেন্টের পেছনে কোথাও না কোথাও নিজেদেরকেই দায়ী মনে করছে নেহা। তবে নেহা চুপ করে শায়লা বেগমের কথাগুলো শুনলেও রায়হান সাহেবের কিন্তু চুপ করে থাকলেন না। স্ত্রীকে শক্ত কণ্ঠে জবাব দিয়েছেন,
কারণ এতে তো নিহার কোনো দোষ নেই, যা হয়েছে সবই ভাগ্যে ছিল বলেই হয়েছে। এতে নিহাকে কথা শোনানোর কোনো মানে হয় না। 2 দিন পর আজ জয়কে রিলিজ দেওয়া হবে, যার কারণে রায়হান সাহেব 2 পা এক করতে পারছে না সেই সকাল থেকেই। হ্যাঁ, জয়ের সেন্স ফিরেছে। সেদিন ডাক্তার জয়ের সেন্স ফেরা নিয়ে গ্যারান্টি দিতে না পারলেও ভাগ্যক্রমে 24 ঘন্টার মধ্যে জয়ের সেন্স ফিরে আসে। তবে জয়ের সেন্স ফেরার পরেও জয় ইনজুর হওয়ায় ডাক্তার জয়কে হসপিটালেই ভর্তি রাখতে চায়। কারণ এই অবস্থায় জয়কে বাড়ি নিয়ে যাওয়া মানে যে বিপদ ডেকে আনা। কেননা জয়কে এখন বাড়ি নিয়ে গেলে জয় ভালো হওয়ার পরিবর্তে আরও খারাপ হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো জয়ের প্রপার ট্রিটমেন্ট আর প্রপার কেয়ার দরকার, যেটা হসপিটালে রেখেই করা সম্ভব। তবে এমন নয় যে হসপিটালে রাখলেই জয় সুস্থ হয়ে যাবে, বরং ডাক্তাররা চেয়েছে জয়কে আর কয়েকদিন রেখে আরেকটু ট্রিটমেন্ট করে তারপর রিলিজ দিতে। তবে ডক্টর বলে দিয়েছে জয় উঠে বসার মতো সুস্থ হওয়ার চান্স একদমই নেই। তারপরেও যদি এই মিরাক্কেলটা হয় তাহলে সে পুরোটাই উপরওয়ালার হাতে। ডক্টরের কথায় রায়হান সাহেব আর শায়লা বেগম রাজি হয়ে জয়কে আরও কিছুদিন হসপিটালে রাখতে চাইলেও নিহা আপত্তি করল। নিহার একটাই কথা, সে জয়কে বাড়ি নিয়ে যাবে, প্রয়োজনে সে জয়কে দেখাশোনা করবে, তবুও কিছুতেই সে জয়কে হসপিটালে রাখবে না। কারণ জয় হসপিটালে থাকলে সুস্থ হওয়ার বদলে আরও বেশি অসুস্থ হয়ে যাবে। হসপিটালে রাখাটা শুধু ট্রিটমেন্টের নাম করে টাকা খাওয়ার জন্য, কাজের কাজ কিছুই হবে না। এখানে থাকলে না কোনো ট্রিটমেন্ট করবে আর না কোনো ভালো দেখাশোনা করবে। তাই নিহার একটাই কথা, সে জয়কে বাড়ি নিয়ে যাবে। অবশ্য ডাক্তাররা সবাই নিহার কথায় আপত্তি করেছিল, কিন্তু নিহা বলেছে যদি জয়কে রিলিজ না দেয় তাহলে পুরো হসপিটালের নামে কেস করবে। তাই নিহা জোরাজুরিতেই ডক্টররা সবাই রাজি হয়েছে জয়কে রিলিজ দিতে। রায়হান সাহেবও নিহার কথায় খুশি হয়ে জয়কে রিলিজ করিয়ে নেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করে ফেললেন। জয়কে বাড়িতে নিয়ে যাওয়ার কথাটা শুনে রায়হান সাহেব যেন খুশিতে আধখানা। নিহা বরাবরই রায়হান সাহেবের পছন্দের কাজটিই করে, আর এই জন্যই নিহাকে রায়হান সাহেব এত ভালোবাসেন। তবে শায়লা বেগম এক্ষেত্রে একটু নারাজ হলেন, কারণ ওনার ধারণা নিহা জয়কে বাড়িতে নিয়ে গিয়ে দেখাশোনা করার পরিবর্তে উল্টো ওর থেকে এতদিনকার সব প্রতিশোধ তুলবে। তাই শায়লা বেগম চেয়েছেন জয়কে বাড়িতে না নিয়ে বরং হসপিটালেই ভর্তি রাখা হোক। এজন্য স্বামীকেও অনেক বলেছে যেন নিহার কথায় কান না দেয় আর জয়কেও রিলিজ না করায়। কিন্তু রায়হান সাহেব নিজের সিদ্ধান্তে অটল। উনি সকাল থেকে ছুটাছুটি করে জয়কে রিলিজ করানোর সমস্ত ফর্মালিটিস পূরণ করে ফেললেন। বিকাল 4টার দিকে জয়কে রিলিজ দেওয়া হলো। শায়লা বেগম রাগ করে দুপুরেই বাড়িতে চলে গেছে, আর আসেনি। তাই রায়হান সাহেব আর নিহা মিলেই জয়কে বাড়িতে নিয়ে যাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করেছে। নিহাদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা 7টা বেজে গেল। শ্বশুর আর বৌমা মিলে কোনো মতে জয়কে হুইল চেয়ারে সহ গাড়ি থেকে নামালো। এসে দরজায় দাঁড়িয়ে কলিং বেল চাপতেই ঋতু দৌড়ে এসে দরজা খুলে দিল। দরজা খুলে নিহাকে দেখতে পেয়ে ঋতুর মুখে যেন রাজ্যের খুশি এসে ভর করলো। কারণ নিহা গত 2 দিন ধরে বাসায় একবারও আসেনি। তাই ঋতু মনে করেছিল নিহা সত্যি সত্যিই বাড়িতে চলে গেছে। আর ঋতু এটাও মনে করেছিল যে জয়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে নিহা কিছু জানে না। তবে এখন জয়ের পেছনে হুইল চেয়ার ধরে দাঁড়িয়ে থাকা নিহাকে দেখে যেন ঋতু খুব বেশি খুশি হলো। একগাল হেসে বলল, ভাবি আইসো তুমি, আমার যে কি খুশি লাগতাছে। ঋতুর কাণ্ড দেখে নিহা মুস্কি হাসলো, হেসে বলল, বাইরে দাঁড় করিয়ে রেখে কথা বলবে, ভেতরে ঢুকতে দিবে না? আরে না না, তা কেন হবে, এসো ভেতরে এসো। ছোট সাহেব, আপনি এখন কেমন আছেন? জয় মুস্কি হেসে ধমকের স্বরে বলল, ঋতু তোকে না কতবার বলেছি আমাকে ছোট সাহেব নয় ভাইয়া কিংবা ভাইজান বলে ডাকবি। ঋতু বিনীত কণ্ঠে বলল, আইসা ঠিক আছে ভাইজান। রায়হান সাহেব ওদের কাণ্ড দেখে মুস্কি হেসে ভেতরে ঢুকে গেলেন। নিহা ও জয়কে নিয়ে ভেতরে প্রবেশ করলো। শায়লা বেগম আর জিসি জয়ের আসার খবর পেয়ে দুজনেই ড্রয়িং রুমে আসলো, তবে তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না। জয়া কোনো কথা বলল না, কারণ সে মায়ের রাগ করার কারণটা জানে। মা বলেছিল বাবা নিয়ে যেতে চাইলেও যেন জয় বাড়িতে যেতে রাজি না হয়, কিন্তু জয় করলো তার উল্টো। রায়হান সাহেব ছেলেকে বাড়িতে যাবে নাকি এখানে অ্যাডমিট থাকবে জিজ্ঞেস করতেই জয় খুশি হয়ে বলেছিল সে বাড়িতে চলে যাবে, মরলে বাড়িতে গিয়েই মরবে। তাই শায়লা বেগম ছেলের প্রতি একটু নারাজ, কারণ এই প্রথম ছেলে ওনার মতের বিরুদ্ধে কথা বলেছে। কিন্তু উনি তো আর জয়ের সিচুয়েশনটা বুঝতে পারছেন না। কোনো মানুষই চায় না হসপিটালের বেডে দিনের পর দিন শুয়ে থাকতে, সে যত অসুস্থ রুগীই হোক। সবাই চায় মরলেও যেন নিজের ঘরেই মরে, তবুও হসপিটাল নামক জায়গাটিতে কেউ থাকতে চায় না। নিহা জয়কে নিয়ে রুমে যেতে নিলেও আবার থেমে গেল, কারণ জয়কে তো সিঁড়ি বেয়ে উপরে নিয়ে যাওয়া সম্ভব না। হুইল চেয়ারটা সিঁড়ি বেয়ে তুলবে কী করে?
নেহা কিছু একটা ভেবে শ্বশুরের দিকে তাকালো। রায়হান সাহেব তখন সোফাতেই বসা ছিলেন। আসলে ক্লান্ত লাগায় এসেই ধপ করে সোফাতে বসে পড়েছেন, গায়ের কোটটা পর্যন্ত খোলেননি। নেহা নরম গলায় বলল, বাবা, ওনাকে তো এই অবস্থায় উপরে তোলা সম্ভব না। বলছিলাম যে উনি যে কয়দিন সুস্থ হয়ে হাঁটতে না পারে সেই কয়দিন গেস্ট রুমে রাখি। পাগলি, এইটা আবার বিজনেস করার কি আছে? যেখানে সুবিধা লাগে সেখানে থাক, শুধু আমার ছেলেটার যেন কোনো রকম অসুবিধা না হয় মা। আমি জানি জয়ের সুস্থ হয়ে হাঁটতে পারার কথাটা ভাবো ভুল, কিন্তু বাবা হিসেবে তো আশা রাখতেই পারে। তোর উপর আমার পূর্ণ ভরসা আছে। এখন আমার শেষ ভরসাটা তুই। প্লিজ মা, আমার ভরসাটা ভেঙে দিস না। আপনি একদম নিশ্চিন্তে থাকুন বাবা, দেখবেন সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় মা, তাই যেন হয়। কিন্তু আমার তো অন্য রুমে ঘুম হয় না। আমার রুম ছাড়া অন্য কোনো রুমে আমার ভালো লাগে না। জয়ের কথা শুনে নেহা এক নজর জয়ের দিকে তাকিয়ে ঋতুকে ডাক দিল। ঋতু সাথে সাথেই দৌড়ে আসলো। কও ভাবি, কিছু কি লাগবো? না, আমার কিছু লাগবে না। তুমি শুধু কষ্ট করে তোমার ভাইজানকে এক কাপ চা করে খাওয়াও, আমি ততক্ষণে আসছি। নেহাও আর সময় ব্যয় না করে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আর জয় হুইল চেয়ারে বসে থেকে নেহার যাওয়ার দিকে তাকিয়ে রইল। গত 2 দিন ধরে ওর প্রতি নেহার কেয়ারিং দেখে বোঝার উপায় নেই জয় ওর প্রতি এত অত্যাচার করত। নেহা উপরে চলে যেতেই শায়লা বেগম ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলেন, জয়, এখন তুইও তোর বাবার মতো নিহাকে সাপোর্ট করছিস? তোর কাছে আমার কথার কোনো দাম নেই, তাই না? আমি বারণ করার সত্ত্বেও তুই আমার কথা শুনলি না, ডেই করে চলে আসলি। হসপিটালাইজ থাকলে কি খুব বেশি ক্ষতি হতো? মম, এখানে সাপোর্ট করার কথা আসছে কেন? তুমি আমাকে ভুল বুঝছো। আমার হসপিটালে থাকতে ভালো লাগছিল না বলেই চলে এসেছি, কারো কথাই নয়। হসপিটালে থাকলে আমি সুস্থ হওয়ার বদলে আরও অসুস্থ হয়ে যাব বেশি। তার চেয়ে বরং তোমাদের চোখের সামনে থাকলে তোমাদের হলেও তো দেখতে পারবো। আর তাছাড়া ডাক্তাররা তো নিশ্চিত হয়ে বলতে পারছে না যে আমি হসপিটালে থাকলে সুস্থ হব কি না। যেখানে সুস্থ হওয়ার চান্স নেই সেখানে হসপিটালে থেকে কি করব মম? রায়হান সাহেব কিছুই বলছেন না, কারণ মা ছেলের কথার মধ্যে উনি বাম হাতটা ঢুকাতে চান না। তাই চুপচাপ উঠে রুমে চলে গেলেন। শায়লা বেগম জয়ের কথায় সন্তুষ্ট হতে পারলেন না, তাই স্বামীর অনুপস্থিতি পেয়ে আবারও রাগী কণ্ঠে বললেন, তোর যা ইচ্ছে তুই তাই কর, আমি আর কিচ্ছুটিই বলবো না। যখন দেখবি ওই ছোট লোকটা তোর থেকে এতদিনকার সব প্রতিশোধ নিচ্ছে, তখন বুঝবি আমি কেন কথাগুলো বলছিলাম। তোর ডেট না হয় ওর প্রতি তোর করা আচরণের কথা জানেন না বলে এত কিছু ভাবেনি, কিন্তু তুই তো জানিস তুই ওর সাথে কি করেছিস। তারপরেও তোর একবারও মনে হলো না মেয়েটা তোর থেকে প্রতিশোধ নিতে পারে? আর একবার এটা ভেবে দেখলাম, ও তো তোকে চলে যাবে বলেছিল, তাহলে গেল না কেন? নিশ্চয় তোর থেকে প্রতিশোধ নিবে বলে। মম, তুমি এসব নিয়ে ভেবো না। ওকে আমার এতদিনে এতটুকু চেনা হয়ে গেছে যে ও এমন কিছুই করবে না। আমার ভালো না করুক, অন্তত আমার ক্ষতি করবে না। আর তারপরও যদি ও আমার থেকে প্রতিশোধ নিতে আমার কোনো ক্ষতি করে, তাহলে ভাববো এটাই আমার প্রাপ্য ছিল। জয়, তুই কিন্তু ভুলে যাচ্ছিস ওই ছোট লোকটার জন্যই কিন্তু তোর আজ এই অবস্থা। ওর কারণেই তোর অ্যাক্সিডেন্টটা হয়েছিল। না মম, ওর জন্য কিছু হয়নি। সবই আমার কর্মের ফল, আমার পাপের প্রায়শ্চিত্ত এটা। আমি এটাই ডিজার্ভ করি মম। আমি যা করেছি ওর সাথে তা হয়তো আল্লাহ তাআলা সইতে পারেনি, তাই তো এমন একটা শাস্তি দিল আমায়। শায়লা বেগম ছেলের কথা শুনে কেন যেন সন্তুষ্ট হতে পারলেন না। উনি ভাবতেও পারেননি জয় এমন কিছু বলবে। উনি ভেবেছিলেন জয় ওর অ্যাক্সিডেন্টের জন্য নেহাকে দোষারোপ করবে, কিন্তু হলো তার উল্টোটা। তাই উনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না সেখানে। গত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন। জয় লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে মায়ে যাওয়ার দিকে তাকিয়ে রইল, কারণ ওর কিছুই বলার নেই। ভাইজান, আপনার চা। জয় চোখ সরিয়ে ঋতুর দিকে তাকালো, তারপর ঋতুর হাত থেকে চায়ের কাপটা নিয়ে চুমুক দিতে লাগলো। তবে চায়ের কাপটা বাম হাতেই নিয়েছে, কারণ ডান হাতটা তো গলায় ঝুলানো। অর্থাৎ ডান হাতের হাড় ভেঙে যাওয়ায় জয়ের ডান হাতটা আপাতত কোনো কাজ করতে পারবে না, এমনকি খেতে হলেও বাম হাতেই খেতে হবে। তাই চায়ের কাপটাও বাম হাতেই ধরেছে। জয় চা খেতে খেতে খেয়াল করলো নেহা ওদের রুমের সব জিনিসপত্র গেস্ট রুমে নিয়ে রাখছে। জয় বেশ অবাক হলো, নেহা এভাবে রুমের সব জিনিসপত্র নিচে নামাচ্ছে কেন?
প্রায় আধা ঘন্টা ধরে ছোটাছুটি করার পর নিহা এবার জয়ের কাছে আসলো। কিছু না বলেই জয়কে ধরে গেস্ট রুমে নিয়ে গেল। জয় তো গেস্ট রুমে ঢুকেই অবাক, কারণ গেস্ট রুমটাকে এখন আর গেস্ট রুম মনে হচ্ছে না, মনে হচ্ছে এটাই জয়ের রুম। জয় অবাক হয়ে চারপাশে দেখতে লাগলো। নিহা ওর রুমের সব কিছু এখানে নিয়ে এসেছে, আর প্রত্যেকটা জিনিসকে সেইভাবেই সেট করেছে যেভাবে ওই রুমে ছিল। জয় অবাক চাহনিটা বজায় রেখে এই ঘাড় ঘুরিয়ে নিহার দিকে তাকালো। জয় কিছু বলতে যাবে তার আগেই মুস্কি হেসে নিহা বলল, পছন্দ হয়েছে আপনার? আপনি না বলেছিলেন আপনার রুম ছাড়া অন্য রুমে ভালো লাগে না, তাই হুবহু আপনার রুমের মতো বানিয়ে দিলাম। এখন নিশ্চয়ই প্রবলেম হবে না। তারপরেও যদি ভালো না লাগে একটু কষ্ট করে মানিয়ে নেবেন। আসলে এ ছাড়া তো আর কোনো উপায় নেই, তাই আর কি। ইটস ওকে, সমস্যা নেই। নিহা মুস্কি হেসে জয়কে বিছানার কাছে নিয়ে গেল। তারপর শ্বশুরকে ডেকে জয়কে কোনো রকমের দুজনে ধরে বিছানায় বসালো। যদিও নিহা একাই ধরে বিছানায় তুলতে সক্ষম হতো, কিন্তু জয়ের কোনো রকম যেন অসুবিধা না হয় তার জন্য শ্বশুরকে সহ ডাকলো ধরার জন্য। রায়হান সাহেব ছেলেকে বিছানায় বসিয়ে দিয়ে কয়েকটা টুকটাক কথা বলেই চলে গেলেন। শ্বশুর চলে যেতেই নিহা জয়কে ধরে শুয়ে দিল, কারণ বেশি সময় ধরে বসে থাকা জয়ের জন্য সম্ভব না। আর এখন সে কিচেনে যাবে রান্না করতে, তার মানে রান্না করতে আসতে আসতে অনেক সময় লাগবে। আর এত সময় ধরে জয় বসে থাকতে পারবে না, কারণ জয়ের কোমরের যে ইনজুরটা হয়েছে সেটা না সারা অবধি জয় এমন শুয়ে থেকেই কাটাতে হবে। তবে একেবারে বসতে পারবে না তা কিন্তু নয়, বসতে পারবে, তবে সেটা জাস্ট কয়েক মিনিটের জন্য, বাকি সময় শুয়ে থেকেই কাটাতে হবে। নিহা জানালার পর্দাটা ভালো করে টেনে দিয়ে জয়ের দিকে তাকালো, বিনীত কণ্ঠে বলল, আপনি শুয়ে থাকেন, আমি কিচেনে যাচ্ছি। আচ্ছা, আপনার জন্য কি রান্না করব? আপনি কি খাবেন বলুন? আমার জন্য আলাদা করে কিছু রান্না করতে হবে না। সবার জন্য যেটা রান্না হবে আমার জন্য সেটা করলে চলবে। নেহা মুস্কি হেসে আচ্ছা বলে চলে যাচ্ছিল। জয় নেহা যাওয়ার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ নেহা দরজার কাছে গিয়ে কিছু একটা ভেবে যেন থেমে গেল। তারপর বিড়বিড় করে কিছু একটা আউড়িয়ে জয়ের কাছে ফিরে আসলো। জয় নেহার মতিগতি বুঝতে না পেরে এখনও নেহার মুখের দিকে তাকিয়ে আছে। নেহা পার্স থেকে জয়ের মোবাইলটা বের করে জয়ের হাতে দিয়ে মুস্কি হেসে বলল, এই নিন আপনার মোবাইল। তখন হসপিটাল থেকে আসার সময় আমার পার্সে যে নিয়েছিলাম দিতে ভুলে গিয়েছিলাম। জয় বাম হাতটা বাড়িয়ে মোবাইলটা হাতে নিয়ে মোবাইলের এপিঠ ওপিঠ দেখতে লাগলো। অন্যমনস্ক হয়ে বলল, আমি মোবাইল দিয়ে কি করব? না মানে আমি তো কিচেনে যাচ্ছি, আপনার হয়তো একা একা বোরিং লাগবে। আপনি বরং এক কাজ করুন, আপনি মীরা আপুর সাথে কথা বলুন। ওনার সাথে কথা বললে সময়টাও কাটবে আর ভালোও লাগবে, তখন একা একা আর বোরিং লাগবে না। আসছি আমি। বলেই নেহা রুম থেকে বেরিয়ে গেল। আর জয় অবাক হয়ে নেহার চাওয়ার দিকেই তাকিয়ে রইল। এই মেয়েটাকে যেন সে এই 3 দিনে যত দেখছে অবাকই হচ্ছে। জয় নিজ মনেই আওড়ালো, কি অদ্ভুত মেয়ে। ওকে, আমি দিনের পর দিন এত অত্যাচার করলাম, এত মারধর করলাম, কখনো একটা ভালো করে কথা পর্যন্ত যার সাথে বললাম না, আজ সেই কিনা আমার সামান্য একা থাকাটা নিয়েও ভাবছে। নিজের হাতে আমাকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলার জন্য মোবাইল দিয়ে যাচ্ছে। হ্যাঁ, কার সাথে কথা বলবো? মীরার সাথে, যে কিনা আমাকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলতে চেয়েছিল। হ্যাঁ, মীরাই জয়কে অ্যাক্সিডেন্টটা করিয়েছিল, আর সেটা জয় দেখেও গিয়েছিল। মুহূর্তে জয়ের অ্যাক্সিডেন্ট হওয়ার সময়কারটা ঘটনাটা চোখের সামনে ভেসে উঠল। জয়ের গাড়িকে যখন বিপরীতমুখী গাড়িটা প্রচণ্ড জোরে ধাক্কা দিচ্ছিল, তখন সাথে সাথে জয় স্টিয়ারিংয়ে বাড়ি খেয়ে রক্তাক্ত হয়ে যায়। তবে মীরা এতটুকুও থেমে থাকেনি। যখন দেখলো জয় স্টিয়ারিংয়ে বাড়ি খেয়ে নাজেহাল প্রায়, তখনই মীরা গাড়িটিকে পেছনে নিয়ে গিয়ে আবারও জোরে চালিয়ে এনে জয়ের গাড়িকে ধাক্কা দেয়। এবারের ধাক্কাটা বেশ জোরেই ছিল, যার ফলে জয়ের মাথাটা জানালার কাছে সাথে গিয়ে লাগে। সাথে সাথে কাঁচ ভেঙে কয়েক টুকরো কাঁচ জয়ের মাথায় ঢুকে যায়। জয়ের যেন পুরো দুনিয়া অন্ধকার হয়ে এলো। তবে তখনও জয়ের সেন্স ছিল। জয় যখন 2 হাতে মাথা চেপে ধরে নিভু নিভু চোখে চারপাশে তাকাচ্ছিল, তখনই ঝাপসা চোখে মীরাকে আর শিহাবকে সামনে দেখলো। দুজনের মুখেই হাসি। সেন্সলেস হয়ে চোখ বন্ধ করে নেওয়ার আগেকার মীরার একটা কথা জয়ের এখনও চোখে ভাসছে। মীরা হেসে হেসে বলছে, গুড বাই মিস্টার জয় মাহমুদ। আসলে কি বলো তো, আমি জানি তুমি আমার হাতে ধোকা খেয়ে গুটিয়ে বসে থাকবে না, নিশ্চয়ই আমাকে জেলে দিতে চাইবে। আর তাই আমি আর বসে থাকতে পারলাম না, ছুটে চলে আসলাম তোমাকে উপরে পাঠানোর জন্য। তোমার জন্য আমার বড্ড আফসোস হচ্ছে, কারণ তুমি দ্বিতীয়বার চোখ খুলে আর এত সুন্দর পৃথিবীটা দেখতে পারবে না।
ওপারে গিয়ে ভালো থেকো, আর পারলে আমাকে ক্ষমা করে দিও, কারণ তোমার থেকে তো আর কম টাকা খাইনি। গুড বাই। বলেই মীরা অট্র হাসি দিয়ে জয়ের মাথার চুলগুলো মুঠো করে ধরে আবারও গাড়ির স্টিয়ারিংয়ের সাথে বাড়ি খাওয়ালো। সাথে সাথে জয়ের মাথা থেকে গড় করে রক্ত পড়তে লাগলো, আর মুহূর্তেই জয় সেন্সলেস হয়ে সেখানেই মাথাটা লুটিয়ে রাখলো। দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠতেই জয়ের পুরো গা গুলিয়ে উঠল। ও কিনা এমন একজন মানুষকে ভালোবেসেছে যে ওকে কখনোই ভালোবাসেনি, আর যে মেয়েটাকে সে প্রতিনিয়ত অবহেলা করে আসছে, আজ সেই কিনা ওর হসপিটালে থাকতে অসুবিধা হবে বলে ওকে সুস্থ করার প্রতিশ্রুতি দিয়ে বাড়িতে নিয়ে এসেছে। সুস্থ না হোক, অন্তত এটা তো ওর জন্য ভালো হলো যে সে বাড়িতে সবার সাথে থাকতে পারবে। হসপিটালে থাকলে তো সুস্থ হওয়ার বদলে আরও অসুস্থ হয়ে যেত। রাত 10:10 প্রতিদিনের মতো আজকেও রায়হান সাহেব সহ বাড়ির সবাই রাতের খাবার খেয়ে ডাইনিংয়েই বসেছে। তবে প্রতিদিন নিহা সবার খাবার সার্ভ করলেও আজ নিহাকে সার্ভ করতে বাধা দিল রায়হান সাহেব। উনি কড়াভাবে বলে দিয়েছেন নিহা যেন এখানে খাবার সার্ভ করে সময় অপচয় না করে, ও যেন জয়ের জন্য খাবার নিয়ে যায় রুমে। নিহা চেয়েও আর শ্বশুরের কথা অমান্য করতে পারল না। অগাত্য কোনো কথা না বলে একটা প্লেট জয়ের জন্য খাবার নিয়ে রুমে গেল। অন্যদিন হলে হয়তো শায়লা বেগম রাগে ফুসফুস করতেন, কিন্তু আজ ছেলের কথা ভেবে শায়লা বেগমও কোনো রাগ পোষণ করলেন না, চুপচাপ খেতে লাগলেন। নিহা রুমে এসে দেখলো জয় উপাস ফিরে শুয়ে আছে। এ কি, উনি আবার ঘুমিয়ে পড়লেন না তো? মেডিসিন না খেয়ে ঘুমালে তো সুস্থ হবেন না তাড়াতাড়ি। কথাগুলো মনে মনে ভেবে নিহা খাটের দিকে এগিয়ে গেল। খাবারের প্লেটটা সেন্টার টেবিলের উপরে রেখে আস্তে করে জয়কে ডাক দিল। শুনছেন, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? নিহার আওয়াজ শুনে জয় আস্তে আস্তে এপাশে ফিরে নিহার দিকে তাকালো। নিহা মুস্কি হেসে বলল, ও, আপনি তো জেগে আছেন, আমি মনে করেছিলাম আপনি ঘুমিয়ে পড়েছেন। 10টা বেজে গেছে, খাবার খেয়ে ওষুধ খেতে হবে তো। কিন্তু আমি শুয়ে থেকে খাবো কিভাবে? আর তাছাড়া ডান হাতেও খেতে পারবো না, কিভাবে খাবো? আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি খাইয়ে দিই। না মানে না খেয়ে থাকলে তো ওষুধ খেতে পারবেন না, আর ওষুধ না খেলে তাড়াতাড়ি সুস্থ হবেন কি করে? ডক্টর কি বলেছে শোনেননি? টাইমলি ওষুধ খেতে হবে। একলা উঠে বসতে পারবো না, একটু সাহায্য করলে উঠতে পারতাম আর কি। নিহা বুঝতে পারলো জয় ওর হাতে খেতে রাজি, তাই সে মুস্কি হেসে জয়ের কাছে গিয়ে জয়কে আস্তে করে ধরে খাটের কার্নিশের সাথে হেলান দিয়ে আধশোয়া করে বসিয়ে দিল। তারপর খাবারের প্লেটটি হাতে নিয়ে নিজেও জয়ের পাশে বিছানায় বসে পড়ল। জয় ওর দিকেই তাকিয়ে আছে। নিহা এবার ভাতের গ্লাস বানিয়ে জয়ের মুখের সামনে ধরল। হ্যাঁ করুন। জয়ও কোনো কথা না বলে বিনা বাক্যে ভাতের গাছটুকু মুখে পুরে নিল, কিন্তু ওর কেন যেন নিহার মুখ দেখে মনে হচ্ছে নিহাও খায়নি, তাই নরম গলায় জিজ্ঞেস করলো, তুমি খাবে না? জয়ের মুখে তুমি শুনে নিহা চুমকে তাকালো জয়ের দিকে। এভাবে তাকানোর কি আছে? আমি কি ভুল কিছু বলে ফেলেছি? না তা বলেননি, তুমি করে বলেছেন তো তাই অবাক হয়েছি। আমাকে তুমি করে বলতে হবে না, আমার জন্য তুইটাই ঠিক আছে। যেটা বলেছি তার উত্তর দাও, বেশি কথা কে বলতে বলেছে? যাব। 10টা বেজে গেছে, কখন খাবে? প্রতিদিন যখন খাই তখনই খাবো, ডাইনিং পরিষ্কার করে তারপর খাবো। জয় কিছু বলতে চেয়েও যেন আর বলতে পারল না। নিহা জয়কে খাইয়ে দিয়ে ওষুধও খাইয়ে দিয়ে খাবারের প্লেটটা নিয়ে রুম থেকে চলে গেল। জয় কয়েক সেকেন্ড নিহার চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে চোখটা সরিয়ে নিল। নিহার খাবার খেয়ে রুমে আসতে আসতে প্রায় 11টার কাছাকাছি সময় লেগে গেল। মূলত নিহার দেরি হয়ে গেছে তা কিন্তু নয়, আসলে নিহা ইচ্ছে করেই এতক্ষণ রুমে আসেনি যাতে জয় মীরার সাথে নিঃসংকোচে কথা বলতে পারে। আগে হলে তো ব্যালকনিতে গিয়ে কথা বলে আসতো, কিন্তু এখন তো আর ব্যালকনিতে গিয়ে কথা বলতে পারবে না। নিহা রুমে থাকলে হয়তো জয়ের অস্বস্তি লাগতে পারে, তাই নিহা একটু দেরি করে রুমে এসেছে। আর আসার সময় জয়ের জন্য গ্রিন টি আনতেও ভুল করলো না। দরজা লাগানোর শব্দ শুনে জয় সেদিকেই তাকালো। নিহাকে এতক্ষণ পর রুমে আসতে দেখে জয় একটু অবাকই হলো। নিহা তো রুমে আসতে এতক্ষণ দেরি করে না। রুমে আসতে আজ এতক্ষণ সময় লাগলো যে? প্রতিদিন তো 10:30 বাজতেই রুমে চলে আসো, আজ দেরি করলে কেন? নিহা জয়ের প্রশ্ন শুনে থতমত খেয়ে গেল। চায়ের কাপটা জয়ের হাতে দিয়ে আমতা আমতা করে বলল, না আসলে আপনি তো প্রতিদিন এই সময় মীরা আপুর সাথে কথা বলেন, তাই ভাবলাম আমি রুমে থাকলে হয়তো
আপনার প্রবলেম হবে। এই জন্য একটু দেরি করে আসলাম, যাতে আপনার কোনো অসুবিধা না হয় আর কি। কথাগুলো বলার সময় নিহা পুরোটা সময় মাথা নিচু করেই ছিল। জয় নিহার কথার পিঠে কিছু বলার জন্য খুঁজে পেল না হয়তো, তাই তো কিছু না বলে চুপচাপ কাপে চুমুক দিল। জয় চা খেতে খেতে নিহা ততক্ষণে ওয়াশরুম থেকে নিজের প্রয়োজনীয় কাজ সেরে আসলো।